জন্ম রাজপুরে। আমার বাবা অবশ্য বড়নগরে থাকতেন, তার আগে বড়নগর থেকে এখানে এই বাড়িটি কিনে চলে আসেন। এখানে এসে তারপর আমার জন্ম হয়। স্কুল এখানে হরিনাবি ডিভিএস হাই স্কুল, ওখানে আমি পড়াশোনা করেছি। তারপরে আমি প্রথমে যাদবপুর, তারপর আর্ট কলেজ। হায়ার সেকেন্ডারি পাস করার পর আমি যাদবপুরে ভর্তি হয়েছিলাম, যাদবপুর বিশ্ববিদ্যালয়, ভাষা মানে বাংলা ভাষায় অনার্স নিয়ে। কিন্তু আমি পরে মানে আমার লক্ষ্য ছিল আর্ট কলেজে ভর্তি হওয়া। ওই সময় বোধহয় আর্ট কলেজে, যদি খুব ভুল না করি, ওই সময় একটা আন্দোলন চলছিল, 1 বছর এন্ট্রান্স পরীক্ষাটা হয়নি। তো সেই জন্যে আমি তখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যাই, কিন্তু পরে আমি আর্ট কলেজে চান্স পেয়ে আমি ছেড়ে দিয়ে যাদবপুর আর্ট কলেজে চলে আসি। আর আমি এমনি পেন্টিং নিয়ে পড়েছি, কমার্শিয়াল আর্ট নিয়ে পড়িনি। আমি পেন্টিং নিয়ে পড়েছি এই কারণে যে আমার মনে হয়েছিল আমি যদি ড্রয়িংটা ঠিক মানে মোটামুটি আমার নিজের কাছে স্যাটিসফ্যাক্টরি একটা জায়গায় থাকে আমার শেখাটা, নিজের মনে হয় যে আমি ইফ আই এম স্যাটিসফাইড যে আমি ঠিক বিষয়টা চুজ করেছি, তাহলে আমি তারপরে সেখান থেকে মূল ড্রয়িংটা শিখে সেখান থেকে আমি কার্টুন করা বা কমিক স্ট্রিপ করা, সেটা আমি আমার মতন করে তৈরি করে নেবো নিজেকে। তো সেই জন্য আমি মূলত পেন্টিং নিয়েই পড়ি আর শুধু ড্রয়িংটা ডিটেইলি শিখবো বলে। ছবি আঁকার বেসিক যে একাডেমিক শেখাটা, সেটা যেন ঠিক হয় আর কি শেখা। দাদা এটা কোন সালের কথা? আমি 1997 সালে আর্ট কলেজে ভর্তি হই। তার আগে আমি যাদবপুরে 1 বছর পড়ে গভর্নমেন্ট আর্ট কলেজ মানে পার্ক স্ট্রিটে মিউজিয়ামের গায়ে যেটা আর কি। দাদা তুমি এই কমিক্সের জগতে কিভাবে ঢুকলে? দেখো, আমি ছোটবেলা থেকে যখন একেবারে স্কুলের প্রথম দিক আর কি, মানে ধরো প্রাইমারি সেকশনে পড়ি, তখন থেকেই আই ওয়াজ ভেরি ফন্ড অফ কমিক্স স্ট্রিপ। তো সেই সময় জেমস বন্ড বেরোতো আজকাল পত্রিকায়, এবং আমাদের ছোটবেলায় আনন্দমেলায় টিনটিন, অ্যাস্ট্রিক্স আরও পরের দিকে প্রকাশিত হয়েছে, টারজান, সদাশিব, তারপরে আমাদের শুকতারায় বাটুল দি গ্রেট, হাঁদামোদা, এগুলো পড়েই তো বড় হয়েছে। এবং এছাড়াও নানা ওয়ার্ল্ড ডিজনির প্রচুর কমিক্স আনন্দমেলাতেও বেরোতে। এছাড়া আমার বাবাও কিছু কিনে দিয়েছিলেন। তারপর আর্টসি বেরোতো এগুলো পরের দিকে নানান কমিক্স। যখন আমি একটু বড় হয়েছি তখন নিজের আগ্রহেই নানান কমিক্স, নানান দেশের কমিক্স নিয়ে ঘাঁটাঘাঁটি করতাম। তো আমার ছোটোবেলা থেকেই একটা ঝোঁক ছিল, প্রাইমারি সময় থেকে আমি নিজে গল্প বানিয়ে একটা স্টোরি টেলিংয়ের একটা চেষ্টা করতাম আর প্যানেল তৈরি করে করে। তো কিন্তু মোটামুটি আমি 9-10 যখন পড়ি, মাধ্যমিক দিচ্ছি, মাধ্যমিকের পরে আমি একটা পূর্ণাঙ্গ গল্প তৈরি করি ওয়াটার কালারে করে। তো তখন আমি মোটামুটি ডিসিশন নিয়েছি যে আমি ছবি আঁকাটাকেই প্রফেশন করব এবং কমিক স্ট্রিপ তৈরি করব। এবং কমিক স্ট্রিপ তৈরি করব বলেই আমি মানে আমার বাড়ি থেকে অবশ্য আমাকে কেউই কোনোভাবে প্রেশার দেননি। আমার বাবা ওরকম মানুষই ছিলেন না। আমার বাবা ছিলেন বিদ্যাসাগর কলেজের ইংরেজির অধ্যাপক। উনি সবসময় উৎসাহ দিতেন এবং উনি হি ওয়াজ ভেরি ফন্ড অফ ওয়ার্ক অফ আর্ট, কমিক্স তো বটেই, সব রকম। নিজে গান ভালোবাসতেন, গান করতেন। তো আমাদের বাড়িতে এই গান বাজনা, ছবি আঁকা, নাটক দেখা, মানে আমি বলছি এই যে চেতনার ওই আমাদের জগন্নাথ নাটকটা দেখেছি কিনা জানি না, জগন্নাথ আমি খুব ছোটবেলায় দেখেছি। তারপর পরে আবার 90s একদম শেষে বোধহয় 2000 সালে দেখেছি। তো এইসব ধরো সোয়াইক গেল যুদ্ধে, বা এমন কিছু প্রোডাকশন যেগুলো আমাদের ছোটবেলায় তারপর আর হয়নি। তো সেই প্রোডাকশন সবই বাবার হাত ধরে দেখা আর। তো থিয়েটার দেখা, ভালো সিনেমা দেখানো, এইগুলো বাবা এই চর্চার মধ্যে থাকতে নিজে ভালোবাসতেন এবং আমাকে, আমার দাদাকে সবসময় এটার মধ্যে থাকার জন্যে, মানে এই অ্যাটমসফিয়ারটা বাড়িতে সবসময় ছিল আর। তো সেই জন্যে কমিক্স করবো, আমি বড় হয়ে কমিক্স শিল্পী হবো, এটা বলাতে আমার বাবা অন্তত আকাশ থেকে পড়েননি আর।
বা ছবি আঁকবো সেই নিয়ে আমার বাড়ির কারোরই কিছু বক্তব্য মানে বিরূপ বক্তব্য ছিল না। তো সেই জন্য আমি ধরো ক্লাস 9-10 থেকে মোটামুটি ডিটারমাইন্ড হয়ে যায় যে আমি কমিক স্ট্রিপই তৈরি করবো। কীভাবে করব কি করব সেটা আরেকটু পরে তার একটু মানে একটা শেপ নেয়। ধরো আমি হায়ার সেকেন্ডারি পরে থেকেই কিন্তু রাপপাড়াটা তৈরি করি, রাপপাড়ার ক্যারেক্টারটা কেমন হবে কি হবে না হবে। বাবার যে 21 বছরের ছবিটা ওইটা আমার একটা শুধু মানে এটা খানিকটা আমার বাবার প্রভাবও আছে যে আমি সবসময় চেষ্টা করেছি অরিজিনাল কিছু তৈরি করবার, এবং আমি এটা গোড়া থেকেই আমার মাথায় ছিল যে আমাকে আমাদের গল্প বলতে হবে, মানে এখানকার লোকজনদের নিয়ে। এখানকার লোকজন শুধু ঠিক ব্যাপারটা ঠিক ওইভাবে বললে ঠিক হবে না। এখানকার লোকজন বলতে আমি যে অথার, আমি স্রষ্টা, আমি বলি না, যে কেউ যিনি কাজ করছেন তিনি যে জীবনটা যাপন করছেন তার সার্কামস্টেন্সেস যা আছে, আমাদের দেশের নিজেদের গল্প। হ্যাঁ, এখানকার লোক ঠিক ব্যাপারটা ঠিকই বলেছে। মানে আমি বলছি যে আমি যে জীবনটার মধ্যে দিয়ে বাঁচছি সেই এই অ্যাম্বিয়েন্সের গল্প, এবং সেইটাই যদি আমি ঠিক করে তৈরি করতে পারি তাহলে সেটা পৃথিবীর যে কোনো জায়গার লোক কিন্তু রিলেট করতে পারবে। আমি যখনই ধরো আমার তো সকালবেলা উঠে গাঁইতি দিয়ে গাড়ির সামনের বরফ পরিষ্কার করে গাড়ি নিয়ে বেরোনো অভ্যেস নেই, এটা আমার পার্ট অফ লাইফ নয়। তা আমি এটা নিয়ে ধরো একটা থ্রিলারে আমি হয়তো একটা অংশ এটা ব্যবহার করতে পারি, কিন্তু আমি যখন মানে কনসিস্টেন্টলি একটা ফিকশন লিখে যাব তখন না আমার ওই রসদটা লাগবে যেটার থেকে আমি, যার মধ্যে আমি সবসময় যাপন করছি, যেটার মধ্যে আমি আছি, সেইটা না হলেই না ওই কাজটা ফাঁকি থেকে যাবে। এটাই আর। দাদা, আপনার প্রথম কমিক্স কোথায় কবে বেরোলো, সেই সুযোগটা কিভাবে আপনি পেলেন? সেটা হচ্ছে আমি প্রথমে আনন্দমেলায় জমা দিয়েছিলাম 2005 সালে। তারপর ওরা প্রথমে বলেন যে আমরা সত্যজিৎ বাবুর গল্প বা অন্যান্য কোনো স্টলওয়ার্ড লেখকের গল্প কাউকে দিয়ে আঁকিয়ে বা স্ক্রিপ্ট করিয়ে কমিক স্ট্রিপ করবো, নতুন গল্প এই মুহূর্তে আমরা ছাপছি না। আমাকে এটা প্রথমেই বলে দিয়েছিলেন। তো তৎসত্ত্বেও আমি তো নিজের কাজই করতে চাই, আমি তো অন্য লোকের গল্প নিয়ে কাজ করবো না। আমি যে করি না তা না, কিন্তু আমার মূল ফোকাস হচ্ছে নিজের গল্প নিয়ে কাজ করা। এবং সত্যি কথা বলতে কি, এটা যেভাবে ডোন্ট টেক ইট আদারওয়াইজ, মানে অনেকে হয়তো অন্যভাবে নেবেন কথাটা, কিন্তু এই ধরো এই বাবা জ্যাঠা কাকা অমুক দাদা অমুক পিসে অমুক মাসি যে গল্প আমরা কমিক স্ট্রিপে অ্যাডাপ্ট করি, এটাকে না আমি অন্তত নতুন কমিক্স ক্রিয়েশন বলে মনে করি না। আমি ফেলুদা করছি কি মিতিন মাসি করছি কি অমুক পিসি অমুক দাদা অমুক, হ্যাঁ এগুলো তো তৈরি হয়ে গেছে। এটা একটা মাধ্যমের তো অলরেডি একটা উপন্যাস হিসেবে ওটা তো একটা অলরেডি সেটা তো পাঠক পড়ে ফেলেছে। আমি করতেই পারি, আমি সেটাকে ছোট করছি না, কিন্তু মুশকিল হচ্ছে যে কমিক স্ট্রিপ হিসেবে নতুন কিছু কন্ট্রিবিউট করা হলো না। এই মিডিয়ামের জন্য নতুন কি করলাম? আর এসব ধরো এই যে দাদা মাসি পিসি এগুলো তো একটা সময় পর যিনি লিখেছেন তিনি সবাই মারা গেছেন, তিনি তার নতুন গল্প লিখবেন না, এটা একটা সময় গিয়ে স্যাচুরেটেড হয়ে যাবে। অতএব সবসময় নিজেদের, আর সবচেয়ে বড় কথা কি জানো তো, এই আজকেই না কালকেই কার সঙ্গে একটা কথা হচ্ছিল, ধরো সত্যজিৎ রায় বা যারা যারা লিখে গেছেন, তুমি ভেবে ঠিক মানে হিসেব করে দেখবে এদের গল্প কিন্তু সব 20 বছর 25 বছর 30 বছর আগে লেখা। সময় কিন্তু চেঞ্জ হচ্ছে, আমাদের পারিপার্শ্বিক বাচ্চাদের জগৎ সব কিন্তু চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, সেই চেঞ্জেসটা না ওই গল্পের মধ্যে পারিপার্শ্বিকের মধ্যে উঠে আসতে, আমরা যদি ওই পুরোনোগুলো নিয়ে পড়ে থাকি তাহলে এটাকে হয়তো, মানে সত্যি কথা বলতে এই কথাটা আমি অন ক্যামেরা বলছি, এটাকে হয়তো অনেকে, তোমরা নিশ্চয়ই নেবে না, কিন্তু এটা অনেকেই হয়তো অন্যভাবে নেবে, তাতে আমার কাজ করা কিছু যায় আসে না। কিন্তু এই যে পুরোনো নিয়ে পড়ে থাকা বাঙালির এই মানে ব্যাপারটা আছে আর। হ্যাঁ, এবং আমি দেখেছি মানে ধরো অনেক বড় বড় লেখকের কিছু টক্সিক ফ্যান বেস আছে, তারা অ্যাকসেপ্টই করতে চায় না নতুন কোনো ভালো কাজ হতে পারে বা নতুন কোনো ভালো কাজ হওয়া উচিত। এরা এই গাধাগুলো এটা বোঝে না যে নতুন কাজ হলেই ইন্ডাস্ট্রিটা থাকবে, তবে এই পুরো স্প্যানটা
প্রথম দিন থেকে, ষষ্ঠীর প্রথম দিন থেকে যারা যারা কাজ করেছেন তাদের প্রত্যেকটা কাজই লোকের কাছে পৌঁছবে। এটা যদি না হয় তাহলে খুব বিপদ। শরৎচন্দ্র একটা কথা বলেছেন যে যেদিন দেখবো যে নতুন বাংলা ভাষা থেকে নতুন নতুন কবি এবং নতুন নতুন গদ্যকাররা উঠে আসছেন না, সেদিন বুঝবো যে পুরনো কবিদের মৃত্যু হয়েছে। আমি হয়তো ভুল বলছি, শরৎচন্দ্র বলেছিলেন কি, এটা খুব গুরুত্বপূর্ণ কথা, যে নতুন কবিরা যখন উঠে আসছেন না মানে পুরনো কবিদের মৃত্যু হয়েছে। তো অতএব পুরনোটা থাকবে, কিন্তু পুরনোটার সঙ্গে নতুন কাজ নিয়মিত করে যেতে হবে। এখন বরং অনেকে কিন্তু নতুন নতুন গল্প নিয়ে অনেকে কাজ করছে, মানে আমি দেখছি সায়ন পাল বলে একটি ছেলে আছে, হ্যাঁ বঙ্কু ডাক্তার, ও কাজ করছে, আরো অনেকে কাজ, ওই যে শুভদীপ দে সরকার, সপ্তদ্বীপ দে সরকার, সরি ওই ছেলেটি, আরো অনেকে আছে যারা নতুন, নিরুপম বলে একটি ছেলে, আরো অনেকে যারা নতুন নতুন কাজ নিয়ে কাজ করার চেষ্টা করছে। দেখো আমি 10টা কাজ করলে হয়তো 10 বার চেষ্টা করলে একটা কাজ তো একটু খুব ভালো, কোনোটা খারাপ, এটা তো হবেই। এক্সপেরিমেন্ট করে যেতে হবে, কিন্তু নতুন কাজ তৈরি করা, নতুন গল্প বলা। আর অরিজিনাল বলে না, মানে এই যে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর উলঙ্গ রাজা খুব ফেমাস, কিন্তু উলঙ্গ রাজা কিন্তু কোনো অরিজিনাল নয়। উলঙ্গ রাজার গল্পটা লেখা হচ্ছে 14th সেঞ্চুরিতে জন ডন ম্যানুয়াল বলে একজনের শর্ট স্টোরি রাইটার, তার লেখা গল্প, এবং এর আরও 2-1টি ভার্সান আছে, নেকেড কিং মানে আরও 2-1টা ভার্সান আছে। আমি যে ভার্সানটা পড়েছি তার উপরে বড় বড় করে লেখা আছে দি স্টোরি ইজ অরিজিনেটেড ফ্রম মুরিস কালচার, এবং হু আর দ্য মুরস আর দ্যাট মুসলিম পিপল ফর নর্থ আফ্রিকা হু কেম টু স্পেন অ্যান্ড রুল স্পেন 700 years, মানে 711 থেকে বোধহয় 1400 কত সাল। এটা ওদের দেশের গল্প, তাহলে প্রায় 1000 বছর, 1000 না হলে 700-800 বছর হবে। হ্যাঁ, তো সেই গল্প আসলে মানুষ তো কিছু শেখে না, তার ফলে কি হয়, একজন আসে তারা আবার ফ্যাসিস্ট হয়ে যায়, ওই জন্য দেখবে এই গল্পগুলো চিরকাল চলতে থাকে। কেন আজকে উলঙ্গ রাজা গল্পটা কিন্তু প্রাসঙ্গিক। তাহলে ভাবো 700 বছর আগেকার লেখা একটা গল্প আজও প্রাসঙ্গিক, তার মানে আমাদের লোকগুলো হতচ্ছাড়া, কেউ কিছু শেখে না। এই জগন্নাথটা দেখে আমি 1999-এ মনে আছে অরুণ মুখোপাধ্যায় বললেন যে এটা 65 সালে আমরা নাটকটা প্রথম মঞ্চস্থ করেছিলাম, তারপর অনেকদিন করেছি, তারপর অনেকদিন বাদে আবার করলাম নাটকটা, কিন্তু দুঃখের বিষয় নাটকটা এখনো প্রাসঙ্গিক। আচ্ছা, এটা খুব লজ্জার কথা, মানে নাটকের করতে হয়তো খুব ভালো, নাটকটা খুব প্রাসঙ্গিক, কিন্তু এটা আমাদের সমাজের পক্ষে খুব লজ্জার কথা। তো ওই জন্য অরিজিনাল বলে কিছু, আর সত্যি কথা বলতে আর নতুন কিছু বলারও নেই, মানে নতুন কিছু আপাতত অন্তত এখন কিছু নতুন কিছু বলার নেই, যতক্ষণ না নতুন কোনো দার্শনিক আসছে। যা যা ফিলোসফি, যা যা আমরা মানুষেরা সমাজ বদলাবার জন্য ভেবে ফেলেছি, সেগুলো আমরা বলে ফেলেছি সবই, এবং সেগুলো তার স্যাচুরেশন পয়েন্টগুলোও দেখে ফেলেছি। মানে 1923 সালে পৃথিবী যেখানে দাঁড়িয়েছিল, 2023 সালে কিন্তু আমরা সেখানেই দাঁড়িয়ে আছি। সেই নানান জায়গায় ফ্যাসিস্টরা উঠছে, এখানে ধর্ম নিয়ে মারামারি, এখানে একে মারছে, বোম মারছে, কিচ্ছু উন্নতি হয়নি। শুধু কি খারাপটা হয়েছে, 1923 সালে আমাদের ন্যাচারাল রিসোর্সগুলো যা ছিল আমরা তার অর্ধেকের বেশি ফুরিয়ে ফেলেছি, জল কমে যাচ্ছে, নানান রকম। আর মোটামুটি 50 বছর পরে আমরা তো মারা যাব, তারপরে খুব মুশকিল হয়ে যাবে বাঁচা, জল টল পাওয়া যাবে না, মানে এসব গোলমাল হবে। আমি নেগেটিভ কথা বলছি না বেশি, কিন্তু নেগেটিভ হওয়ার কিছু নেই, এটা নিয়ে আমি অন্তত ভাবি না। কেন বলতো, কারণ মানুষ যেমন মরণশীল, আমি মনে করি মানুষের তৈরি সভ্যতাও মরণশীল। এটা নিয়ে এত নেগেটিভলি ভাবার কিন্তু আমি আসলে এই সভ্যতাটার সঙ্গে আছি, সে কিন্তু সভ্যতা ধ্বংস হয়ে গেছে বলে আমার কষ্ট হয় না তো। কেন কষ্ট? ওই সভ্যতার সঙ্গে আমার বাপেরও সম্পর্ক নেই, আমার 14 পুরুষের সম্পর্ক নেই। এবার আমার এখন গা কুটকুট করছে কেন বলতো, যে এই ধ্বংস হয়ে যাবে, কলকাতা জলের তলে যাবে, কারণ আমি এই সিভিলাইজেশনের সঙ্গে অ্যাসোসিয়েটেড, আর কিছুই না। এটাও এক ধরনের অস্তিত্বের সংখ্যা। কিন্তু তুমি যদি এটা থেকে বেরিয়ে আসো, ইম্পার্শিয়ালি দূর থেকে দেখো, এই একটা পার্সপেক্টিভে দেখো, তুমি এই সব সিভিলাইজেশনে কেউ না, এটা উচ্ছন্নে যাবে, আবার তৈরি হবে, এটা তো সাইকেল হতে হতে যাবে। এই আর দাদা, আবার তাহলে কমিক্সের প্রসঙ্গে ফিরে আসি। হ্যাঁ, এসো। দাদা, আপনার প্রথম কমিক্সটা তাহলে কোথায় বেরোলো? আনন্দমেলাতেই বেরোলো। আচ্ছা, তাহলে সেটা একেবারে প্রসঙ্গ চেঞ্জ হয়ে অন্য জায়গায় চলে যাবে।
হ্যাঁ আনন্দমেলাতেই বেরোলো ওরা, তারপর ওটা সিলেক্ট করলো, তার দিন তিনেক বাদে পৌলমী দি। এক্ষেত্রে একটা কথা বলো, পৌলমী সেনগুপ্ত অত্যন্ত মানে বাংলা, শুধু বাংলা কমিক্স না, অন্য ধরো শ্রীজাত বা অন্য যারা প্রচেতদা এই সময় যারা লিখছেন তাদের অনেকেই কিন্তু পেট্রন হিসেবে থেকেছেন, ওদের সঙ্গে পেট্রোনাইজ করেছেন। কারণ প্রত্যেককে ডেকে ডেকে লেখানো, এমনকি সরঞ্জিৎ চক্রবর্তী, প্রত্যেকে কিন্তু লেখো তুমি এটা উপন্যাস লেখো, প্রত্যেকে উৎসাহ দিয়ে একটা একঝাঁক নতুন লেখক শিল্পী উনি কিন্তু তৈরি করেছেন। আমি মানে খুব কনসিয়াসলি পৌলমীদির নামটা এখানে করলাম, হয়তো অত আলোচনা হয় না, কিন্তু যে রাপ্পারা যে প্রকাশিত হয়েছিল সেটার পেছনে পৌলমীদির একটা বিরাট বড় অবদান আছে। তার আগে যিনি সম্পাদক ছিলেন, আমি তার নিন্দে করছি না, কিন্তু আমি বলছি তিনি থাকলে বা অন্য কেউ থাকলে এবিপিতে বা আনন্দবাজারে অত সহজে আমি হয়তো ঢুকতে পারতাম না। মানে উনি মানে তখন নতুনদের প্রমোট করছিলেন, এবং সেটা কিন্তু আমি মানে তার ফল কিন্তু রাপ্পারায়, মানে না হলে রাপ্পারায় এত সহজে আনন্দমেলায় বেরোতো না, এটাও সত্যি। এবার পড়ে ওদের ভালো লেগেছিল বলে নিশ্চিত চেপেছেন, সেটা তো অন্য কথা। পাবলিশারের সঙ্গে আর্টিস্টের সম্পর্ক তো একটা মানে এটা তো বেসিক্যালি একটা দেয়া নেওয়ার সম্পর্ক। নিশ্চয়ই কমিক্স বিক্রি করে কিছু না কিছু লাভ হচ্ছে, সেই জন্য তারা কমিক্স ছাপছেন, যে যারাই ছাপুন আর কি। তো হয়তো বাংলায় বাজারটা একটু ছোট বলে রেটটা একটু কম, মানে এখন তাও রেট অনেক বেড়েছে, এবং যেহেতু আমরা অনেকদিন ধরে কাজ করছি, এখন আমরা আমাদের টার্মসে কাজ করি। তবে হ্যাঁ, চিটিংবাজ শিল্পীও যেমন থাকেন আছেন নিশ্চয়ই, মানে চিটিংবাজ শিল্পী ঠিক বলবো না, ধরুন অনেক হয়তো টাকা নিয়ে সময় মতো কাজ দিলেন না বা হয়তো কাজ ডেলিভার করলেন না, এরকম যেমন হয় তেমনি চিটিংবাজ পাবলিশার আছেন। সব মানে আমি বলছি মানে সব প্রফেশনেই সব জায়গায় যেমন চিটিংবাজ আছে, শিল্পীদের মধ্যে আর পাবলিশারদের মধ্যেও আছে। যেমন আমার আমি একটা পত্রিকায় কাজ করেছিলাম, ওই কী না একটা ধরন নামটা আর কি, মানে ভুঁইপোড় একটা পত্রিকা আর কি, কয়েক বছর ধরে হচ্ছে, ওই কাঁঠাল পাতা, জামরুল পাতা বা ওই নিম পাতা, তেঁতুল পাতা এরকম আর কি। তো তারা মনে করেন তারা বিরাট সংস্কৃতির ধারক ও বাহক, আমাকে ওরা থেকে বেশ কিছু কমেন্ট করেছেন হাফেরও কম দামে। এটা মানে আমি সবাইকেই বলছি, হাফেরও কম দামে তুমি আমাদের দাদা, তুমি তোমার সঙ্গে আমাদের অন্যরকম সম্পর্ক, যে টাকা নিই, যে পারিশ্রমিক নিই, তার হাফেরও কম টাকায় আমাকে দিয়ে বেশ কিছু কাজ করিয়েছেন, সেই সময় টাকা দিয়েছেন। সেই 3-4 বছর আগে একটা বেমালুম আস্ত কমিক্স নিয়ে বেমালুম বোধহয় 1-2 হাজার টাকা অ্যাডভান্স করেছিলেন, বাকি টাকাটা মেরে দিলেন। যখনই ফোন করি ভদ্রলোককে, ওই কলেজ স্ট্রিটের কাছে ওদের অফিসও আছে, আমি না গাড়ি চালাচ্ছি, মানে উনি নর্থের দিকে কোথাও একটা থাকেন, মানে নর্থ বেঙ্গল না, আমি বলছি নর্থ 24 পরগনার দিকে। তো প্রায় যখনই ফোন করি বলে আমি গাড়ি চালাচ্ছি, আমি একটু পরে ফোন করছি। তো এরকম 2-3 বছর ধরে এইটাই বলছেন, উনি গাড়িই চালাচ্ছেন, উনি গাড়ি থেকে আর নামছেন না। তো আমি ফোন করাচ্ছি, কি 8-10 হাজার টাকার জন্য কী হবে, 10 হাজার টাকা মেরে উনিও রাজা হবেন না, আমিও বিক্রি হয়ে যাব না, তো আমি ছেড়ে দিয়েছি। তো এরকমও আছে কিছু। আর দাদা আপনার কি মানে রাপ্পারায় যে এত বছর, আজকে 16-17 বছর রাপ্পারায় কন্টিনিউ প্রকাশিত হচ্ছে আনন্দমেলাতে, এত রাপ্পারার এত জনপ্রিয়তার কি কারণ? আপনি পাঠকদের মধ্যে এমন কি তৈরি করতে পেরেছেন, পাঠকরা আপনাকে এত ভালোবাসছে কেন? ভালোবাসি এটা দেখো, আমার ভাগ্যই, আমার বাপেরও ভাগ্যই, সকলেরই ভাগ্য ভালো। মানে এটা দেখো, আমি তো আমার মতন করে একটা জিনিস তৈরি করেছি, আর আমি মনে করি যে পৃথিবীর যে কোনো ভালো কাজ, মানে যে কোনো শিল্প, গান বাজনা যাই হোক, সবসময় সেলফ অবসেসড হয়ে করতে হয়। আমার যেটা ভালো লাগছে আমি করছি, তোর ভালো লাগলে লাগলো, নাহলে ভাই বাড়ি যা, পড়তে হবে না। কারণ অন্য লোকের কি ভালো লাগবে ভেবে আমি কিন্তু কিছু করতে পারবো না, মানে করলে সেটা হবে না। মধ্যে মানে বাজারে কি খাবে সেই ভেবে যদি আমি একটা মাল তৈরি করি, সেটা কিন্তু বাজারে চলবে না। আমার যেটা ভালো লাগে সেটা আমি করছি। এবার এটা তো পুরোটাই এক ধরনের গ্যাম্বলিং, মানে আমি জানি না ও ভালো লাগবে কি লাগবে না বলা খুব মুশকিল। হয়তো অনেক খেটে একটা কাজ করে লোকের পছন্দই হলো না, এরকম হতেই পারে। ধরো আমি যে গল্পটা আমার সবচেয়ে বেশি পছন্দ, সেই গল্পটা লোকের ভালো লাগে না, এরকম হতেই পারে। না আপনার ওই গল্পটা ভালো, তখন কি তার আমি গলার ধরে বলবো না এইটা বেশি ভালো? এটা তো সম্ভব না। তো যেটা ভালো, যেটা ভালো লাগে। আর যখনই ছেপে বেরিয়ে যাচ্ছে না, ওটা আর আমার নয়, কিন্তু ওটা সবার।
পৃথিবী। এবং এটা কমিক্সের যেমন ধরো এটা একমুখী মানে কি বলবো ব্যাখ্যা, মানে গল্পটা ওটা থেকে নানান কিছু ব্যাখ্যা করেন। কবিতা বা অন্যান্য লেখা অনেক সময় আমি লেখার পর আমি যা ভাবে লিখছি, যেটা সিগনিফাই করতে চাইছি, তুমি পড়ে মানে সেই ইমেজ তোমার মাথায় অন্য কোনো ইমেজারি আসছে বা তুমি অন্যভাবে যদি রিলেট করো, সেটা কিন্তু ভুল নয়, সেটাও একটা মানে, আমারটাও একটা মানে। এবার এই কমিক্সটা ছেপে বেরিয়ে যাওয়ার পর আর আমার কিছু করার নেই। এবার লোকের ভালো লাগলে লাগবে, তাদের যদি কোনো হয়তো আমার যে জায়গাটা ভালোই লাগে না, হয়তো কোনো জায়গায় তাদের ভালো লাগে। তবে আমি দেখেছি ওই রাপ্পার বাবার সঙ্গে রাপ্পার সম্পর্ক, টনির সঙ্গে, আসলে আমরা যা বলি আমরা সেটা করি না, মানে যা হয় তার ফলে আমরা এবং আমাদের সেই অ্যাম্বিশন আর কি, আমরা এটা করতে চাই সেটা করতে চাই, আমাদের সাধ্যে তো কুলোয় না। এটা জীবনের সত্যি, সবার ক্ষেত্রেই সত্যি। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে টনির ক্যারেক্টারটা, ওটাকে একটু অতিরঞ্জিত করে মজা করে দেখানো হয়। এবং জীবনের ব্যর্থতাগুলোকে যদি তুমি মজা করে আমি ওখানে আমারও অনেক নিজের ব্যর্থতা, নিজের মন খারাপ, নিজের অনেক কিছুকে আমি মজা করে ওখানে গল্পের মধ্যে দিয়ে দিয়েছি, রসদ, এই আর কি। এবার সেটা লোকের পড়ে ভালো লাগবে। শুধু একটা জিনিস আমি বিশ্বাস করি, শুধু অ্যাকশন কমিক্স আমি যদি করি, তোমার গল্পটা পড়া হয়ে গেলে, মানে কি হবে শেষে, সেই কৌতূহলটা তোমার মিটে গেলে তোমার আর পড়তে ইচ্ছে করবে না, যদি না তাতে অন্য কোনো ম্যাটেরিয়াল থাকে, ছবির যদি টান থাকে, তোমার ছবিটা দেখতে ভালো লাগছে, বা কিছু মজার মুহূর্ত, সেইটা যদি না থাকে, তাহলে ধরো তুমি আমার কাছে ছেড়ে দাও, ধরো জয় বাবা ফেলুনাথ দেখছো, জয় বাবা ফেলুনাথে একটা লোক ছিল খুব সুচিবাই এসে বলছে আপনারা তোয়ালে কাচেন না, ওর সঙ্গে গল্পের কোনো সম্পর্ক নেই, ওটা কেন আছে? এখন লোকে স্থূলভাবে বলে কমিক রিলিফ বলে নয়, এটি না বিভিন্ন গল্পের মধ্যে সাব প্লট থাকে। এই আমার এই টাইমটাকে, আমি যে টাইমটার মধ্যে বাস করছি, সেই শহর সেই সমাজ রাজনীতি, তার ছোট ছোট অংশ যদি আমি গল্পের মধ্যে রাখতে পারি, তাহলে সেটা অনেক রিচ হয়, সেটা তোমাকে 10 বার পড়তে ইচ্ছে করবে গল্পটা। ধর একটা লোকের মধ্যে থুতু চিট করছে, এটা আমাকে অনেকে বলেছে, মানে আমাদের রাপারেরই একটা অংশ, লোক থুতু চিট করছে, তো রাপা বলছে ছাতা চাই, তো এবার বুড়োটা খুব খিটখিটে বলছে কিসের ছাতা, আমি কোনো রাজনৈতিক ছাত্র চাই নেই, হ্যাঁ তোমরা সব ধান্দাবাজ। বুড়োটা খ্যাপাটে, এটা বাদামি চেয়ারে ছিল, প্রচুর থুতু চিট করছে, রাপা বলে বাবারে ছাতা। হ্যাঁ, তো এই বা একটা জায়গায় খবর পড়ছে, লোকটা বলছে যে নেতাজি ফিরে এলে আর এটা হতো না, এটা তো আছে, মানে আমাদের মধ্যে এই আক্ষেপটা তো আছে। এবার একজন বলছে বাবা চুপ করো তো, খাচ্ছ খাও, মানে তার ছেলেও বসে টিভি দেখছে, বাবা কাজ করছে, নেতাজি ফিরলে এটা আর হতো না। তো এইগুলো আমি গল্পের মধ্যে রাখার চেষ্টা করি। তার ফলে কি হয়েছে যে, মানে শুধু ছোটরা ছাড়া অন্য যারা ধরো একটু মজার গল্প পড়তে ভালোবাসে, বা বড়দের, রাপারায় খুব যে ছোটরা পড়ে বিশেষ তা তো আমি দেখি না, ছোটরা পড়ে কিন্তু বড়রাও পড়ে, এবং ধরো বড়রা একটু বেশি, হ্যাঁ, মানে ছোটদের গল্প কিন্তু দেখো, ছোটদের গল্প ছোটরা যেমন মজা পাবে, বড় হয়ে তুমি মজা না পাও, তাহলে বুঝবে ছোটদের গল্পটা ভালো হয়। ছোটদের গল্প ছোটরাও পড়বে, বড়রাও পড়বে, বড় হয়ে যদি তোমার পড়তে ভালো না লাগে, তাহলে বুঝতে হবে তেমন হয়নি। তারপর আমি এটা বোঝাবার চেষ্টা করছি আমি একটা মহৎ কাজ করেছি তা না, কিন্তু আমি চেষ্টা করেছি যাতে সব বয়সের লোক পড়ে মজা পায়। কারণ আমি যদি মজা পাই পড়ে, তাহলে বুঝবো যে অন্য লোকও মজা পাবে। এবার আমি নিজে মজা পাচ্ছি না, যে অন্য লোকের জীবনেও কোনো মজা পাবে না। যে কবিতা লিখে কবি নিজে কাঁদেননি, সেই কবিতা পড়ে অন্য লোক কাঁদবে, হ্যাঁ, মন্ডামি করে কিছু হয় না। দেখো বিবেকানন্দের একটা কথা আমি খুব বিশ্বাস করি, আমি ধর্ম মানি না, কিন্তু বিবেকানন্দ একটা কথা বলেছে না, চালাকির দ্বারা কোনো মহৎ কার্য হয় না, তো এইটা আমি বিশ্বাস করি। আর অন্য লোককে বোকা ভাবা, ছোটদের কিছু বুঝতে পারবে না, ম্যানেজ করে দেবো, যেখানে যেখানে ওগুলো করবে ওইখানেই ডুববে। ধরো আমি ছোট একটা জায়গায় হয়তো একদম সে জমা দিতে হবে, হয়তো সেইটা একটুখানি একটা শর্ট, ধরো এমন একটা শর্ট যেখানে তুমি আমি বসে আছি, পুরোটা নিয়ে একটা সুন্দর জায়গা হতো, সেখানে আমি তো সময় পাই না, হয়তো তোমার একটা ক্লোজ আপ দিয়ে দিয়েছি,
তাড়াতাড়িতে হয়ে গেছে, এরকম একটা দুটো করতে হয়েছে কখনো কখনো, ওইগুলি ফাঁকি থেকে গেছে। আমি তো জানি ওখানটা হয়নি। দেখো পৃথিবীর লোকে কি বলছে, আপনি ফাটিয়ে দিয়েছেন, এসব শুনে কোনো লাভ নেই। আর পৃথিবীতে না কারোর সঙ্গে কোনো কম্পিটিশান নেই। এই ধরো অন্যরা যারা কাজ করছেন তারা খুব ভালো কাজ করছেন, আর নিশ্চয়ই আরও ভবিষ্যতে কাজ করবেন, তাদের কারোর সঙ্গে আমার কোনো কম্পিটিশান, ওদেরও নিজেদের কারোর সঙ্গে কোনো কম্পিটিশান। আমার মনে হয় যে গতকালের আমির সঙ্গে আমি আজকে নতুন কিছু শিখলাম কিনা, বা আমার এবারের গল্পটা আগেরবারের থেকে একটু ভালো হলো কিনা, ওই আমি আমার জানাটাই শেষ কথা। সবার কথা কান দিয়ে শুনলে, কান দিয়ে শুনে